আম্মু, ওই আম্মু, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দিয়ে দাও। তোর বিয়ের বয়স হয়েছে নাকি যে তুই বিয়ে করবি? এখনো তো তোর দুধের দাঁতে পড়ে নাই যে তুই বিয়ে করবি। হ্যাঁ, বললেই হলো নাকি? আমাকে একবার বিয়ে দিয়ে দেখো। আজকে বিয়ে দিলে কালকে 3 বাচ্চার বাপ হয়ে যাব আমি। নীলের এমন কথা শুনে সোফায় বসে থাকা নীলের বড় বোন মিম হাসতে হাসতে বলতে লাগলো, হা হা হা, যাক নীল, তুই অনেক মজা করতে পারিস। দোয়া করি আব্বু আম্মু যাতে তোর ইচ্ছাটা পূরণ করে দেয়। নীল তার মায়ের পিছু পিছু ঘুরতে লাগলো আর বলতে লাগলো, আম্মু, আমাকে বিয়ে করাইয়া দাও একটা, প্লিজ আম্মু, আমাকে বিয়ে করাইয়া দাও। তুই যদি এখন আমার সামনে থেকে না যাস তাহলে ঝাড়ুর বাড়ি তোর পিঠে পড়বে, এই বলে দিলাম নীল। তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যা। নীল দুঃখ ভরা মন নিয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে নীল, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু সিয়াম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সিয়াম বলতে লাগলো, কি রে বিয়ে পাগল ছেলে, সারাদিন ঘরের ভিতরে বসে থাকলে হবে? একটু বাইরে আয়, একটু ঘোরাঘুরি করি, আড্ডা মাড্ডা দেই। আড্ডা দিতে ভালো লাগে না রে। আম্মুকে এই যে প্রতিদিন বলতেছি আমাকে বিয়ে দাও বিয়ে দাও, শালার বিয়েই দেয় না। মন চাইতেছে ধান খেতে গিয়া কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মইরা যাই। ঠিক আছে, তুই ধান খেতে যা, আমি তোর জন্য একটা লম্বা রশি নিয়ে আসতেছি, রাতে মরতে পারিস গলায় দড়ি দিয়ে। শালা তুইও মজা নিতেছিস? নে নে মজা নে। আর কয়দিন মজা নিবি? একদিন দেখবি ঠিকই আমি বিয়ে করে ফেলেছি, ওই দিন আর মজা নিতে পারবি না। ঠিক আছে, যেদিন বিয়ে করবি ওই দিন না হয় বলিস। এখন তাড়াতাড়ি স্কুল মাঠে আয়, আমরা সবাই বসে আড্ডা দিতেছি। ঠিক আছে, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, রাখলাম এখন। এই বলে নীল ফোনটা রেখে চলে আসলো নিচে। যেই মেইন গেট খুলে বাইরে যেতে যাবে এমন সময় পেছন থেকে তার বড় বোন মিম বলে উঠলো, কি রে বিয়ে পাগল ছেলে, কোথায় যাইতেছিস এখন? আমি কোথায় যাই সেটা তোমাদের না জানলেও চলবে। আমি যাইতেছি আমার বউ খোঁজার জন্য। তোমরা তো আর আমাকে খুঁজে দিবে না, আমি নিজেই খুঁজে নিতেছি। ঠিক আছে, খুঁজে যখন নিবি তুই নিজে, তখন এক কাজ কর, তোর তো ফোন আছে, একটা ছবি তুলে নিয়ে আসিস। এরপর না হয় ওই মেয়ের পরিবারের সাথে কথা বলে বিয়ে সাক্ষাতের ব্যবস্থা করব। মিমের কথা শুনে নীল আরও গেল রেগে। সে যেই মিমকে কিছু বলতে যাবে এমন সময় তার আম্মু বলতে লাগলো, মিমের শরীরে যদি একবার টাচ করিস তাহলে তোর খবর আছে, এ বলে দিলাম। নীল আর কিছু না বলে চলে গেল বাইরে। সাইকেলটা নিয়ে চলে আসলো স্কুল মাঠে। এসে দেখে তার সকল বন্ধু বান্ধবী বসে আছে। নীলকে দেখে আনিকা বলতে লাগলো, কিরে বিয়ে পাগল ছেলে, কয়টা বিয়ে করলি শুনি? দেখ আনিকা, আমাকে রাগিয়ে দিস না, রাগিয়ে দিলে কিন্তু তোর সব চুল ছিঁড়ে ফেলবো। আমার চুলে একবার হাতিয়ে দেখ, আমার বয়ফ্রেন্ড তোকে আস্ত চিবে খাবে। শালা, সব কয়টা প্রেম করিস আমার কপালে, কেন একটা মেয়েও জোটে না বলতো তোরা? জুটবে কি করে, তুই যে সবসময় সিনিয়র মেয়েদের পিছনে পড়ে থাকিস। ওই দিন তো তোকে বলেছিলাম আমাকে সুন্দর বান্ধব আছে, নামটা লিসা, তার সাথে রিলেশন কর। তুই তো বলিস সে পিচ্ছি, সে নাকি তোর লোড সামলাতে পারবে না। এখন তুই নিজে পস্তা, তাতে আমার কি? আনিকা একদম ঠিক বলেছিস। শালাকে এতবার বলছি যে একটা প্রেম কর, দেখবি তোর মাথা থেকে বিয়ের ভূত এমনিতেই নেমে যাবে। শালা, প্রেম আর বিয়ে এক না, এটা তোরা ভালো করেই জানিস। প্রেম করলে সামান্য মাত্র কিস আর হাত ধরতে পারবো, আর বিয়ে করলে ইটিস পিটিসও করতে পারবো না রাতের বেলা। ঠিক আছে, তুই না হয় বিয়ে কর ভাই, আমাদেরকে আর জ্বালাস না। আমরা তোর জন্য আর কোনো মেয়ে দেখতে পারবো না। আমার জন্য আর মেয়ে দেখতে হবে না, তোরা তোদের মতো থাক। আমি দেখি যে করে হোক আম্মুকে পটিয়ে শুটিয়ে বিয়ে করতেই হবে আমার। নীলের এমন কথা শুনে সবাই হাসতে লাগলো। আর হাসবেই বা না কেন, নীলের বয়স মাত্র 18 বছর, আর সে এখনই বিয়ে করতে পাগল হয়ে গেছে। নীল বিকেল 5টা অবধি আড্ডা দিয়ে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো 3 রাস্তার মোড়ে। যেই মোড় কাটতে যাবে এমন সময় কালো একটা বোরখা পরা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নীল। নীল রাস্তায় পড়ে আছে, আর পাশে কয়েকজন ছেলে পেলে এসে নীল আর মেয়েটিকে রাস্তা থেকে ওঠালো। নীল মেয়েটির দিকে চোখ তুলে তাকাতেই অবাক।
কারণ মেয়েটির চোখে প্রেমে পড়ে গেছে নীল। হরিণের মতো চোখ দেখে নীল বলতে লাগলো, আপু, আপনি ব্যথা পান নাই তো? না, আমি ব্যথা পাই নাই পিচ্ছি। তুমি নিজেও খেয়াল করো নাই আর আমিও খেয়াল করি নাই, তাই দুজন ধাক্কা খেয়ে পড়ে গেছি। মেয়েটির মুখে পিচ্চি ডাক শুনে নীল রেগে গেল। মেয়েটার দিকে এগিয়ে যেতেই আর বলতেছে, এই মেয়ে, আমি কোন দিক থেকে পিচ্ছি বলতো? আমাকে পিচ্ছি বললি কেন? আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমাকে পিচ্ছি বলে ডাকলি? তুই তো আসলে একটা পিচ্ছি, তো তোকে পিচ্ছি বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আমার একটা সুন্দর নাম আছে, ওই নাম ধরে ডাকবে। আমার নাম নীল। আবার যদি দেখা হয় তোর সাথে তাহলে তোর নাম ধরে ডাকবো। এখন যাই। আরে আরে, কোথায় যাইতেছেন? আপনার নামটা তো বলে যান। আমার নাম জানতে হলে আগে তোকে বড় হতে হবে, এরপর আমার নাম জানতে পারবে। আর তুই যেহেতু বলতেছিস নাম বলে যাইতে, তাহলে শুন, আমি আমার নামের প্রথম অক্ষর আর শেষ অক্ষর বলে যাইতেছি। যদি তুই পুরো নাম বের করতে পারিস তাহলে আমি তোর সাথে প্রেম করব পিচ্ছি। ঠিক আছে, তাহলে নামটা বলে ফেলো। আমি কালকের মধ্যে তোমার নাম বের করে ফেলবো। আর নাম বের করতে পারলে তোমাকে কোথায় খুঁজে পাবো? আমাকে তোর খুঁজতে হবে না, আমি নিজেই তোর সামনে আসব। আমার নাম ত। এই বলে ইসরাত চলে গেল ওইখান থেকে। এদিকে নীল রাস্তা দিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, মেয়েটার নাম কি হতে পারে? কি হতে পারে? ইলমা, ইমা, ইসলাম? না না, এগুলো তো হতে পারে না। যে করি হোক আমাকে নামটা খুঁজে বের করতে হবে, তাহলে আমি সিনিয়র মেয়েটার সাথে প্রেম করতে পারবো। এইসব ভাবতেছে আর হাঁটতেছে রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। নীলকে কিছু ভাবতে দেখে বলতে লাগলো, কি রে নীল, কি এমন ভাবতেছিস এত গভীর মনোযোগ দিয়ে? আমাকে একটু কি শেয়ার করা যাবে? না না, তোমাকে শেয়ার করা যাবে না। তোমাকে শেয়ার করলে পরে তুমি আবার এই মেয়ের সাথে আমার গন্ডগোল লাগিয়ে দিবে। পরে আর আমি সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো না। কোন মেয়ের কথা বলতেছিস তুই? আমি আকাশের পরীর কথা বলতেছি। দেখতে আপু একদম পরীর মতো, চোখগুলো কত সুন্দর, মায়াবী হরিণের মতো চোখ। আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। ও আচ্ছা, প্রথম দেখি প্রেমে পড়ে গেছিস। তাহলে কি করা যায় এখন বলতো? তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমাকে তোমার কোনো সাহায্য করার দরকার নেই। তুমি তোমার মতো থাকো, আমাকে বিরক্ত করো না। আমি ওই মেয়েটার নাম খুঁজে বের করবই। এই বলে নীল চলে গেল তার রুমে। বিছানায় বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে হালিমা ফোন দিয়েছে। হালিমা হচ্ছে নীলের বেস্ট ফ্রেন্ড। সে সবসময় নীলকেই সাহায্য করে। কি রে নীল, কি অবস্থা? কয়েকদিন ধরে ফোন দিচ্ছিস না, কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? না রে হালিমা, কোনো সমস্যা হয় নাই। আসলে আমি আম্মুকে কয়েকদিন ধরে বলতেছি যে আমাকে বিয়ে দিতে, কিন্তু আম্মু তো আমাকে বলতেছে আমি নাকি এখনো পিচ্ছি। ঠিকই তো বলেছে আন্টি, তুই তো এখনো পিচ্ছি। বিয়ে করলে খাওয়াবে কি তুই? আমি খাওয়াতে যাব কেন? আমার বাবার টাকা পয়সা কম আছে নাকি যে আমি খাওয়াতে যাব? ও মা, তুই বিয়ে করবি তোর বউকে, তুই খাওয়াবি না তোর আব্বু খাওয়াবে নাকি? নাকি তুই চাচ্ছিস তুই নিজে বিয়ে না করে তোর আব্বুকে বিয়ে দিতে? হালিমা, ফাউল কথা বলিস না। এই বলে দিলাম, আমি আমার আব্বুকে আবার বিয়ে দিতে যাব কেন? আমি নিজেই বিয়ে করব। তুই তো নিজেই বলছিস তোর আব্বুর অনেক টাকা পয়সা আছে, সো তুই কোনো কাজ করবি না। তাহলে এখানে তোর কথা শুনে বোঝা যাচ্ছে তোর আব্বু কাজ করে তোর বউকে খাবে, তাই না? তাহলে তো বুঝাই যায় যে বিয়েটা তুই করছিস না, তোর আব্বুকে করাচ্ছিস। আচ্ছা, এসব কথা বাদ দে, আমার এসব কথা ভালো লাগতেছে না। এখন আমাকে একটা হেল্প কর। কি হেল্প লাগবে বল, আমি করছি। তো এটা দিয়ে একটা মেয়ের নাম বের করে দে তো। যে করে হোক কালকের মধ্যে আমাকে এটা দিয়ে একটা মেয়ের নাম বের করে দিবি না? তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। এটা দিয়ে আবার নাম বের করা যায় নাকি? তুই মনে হয় সকাল সকাল পাগল হয়ে গেছিস নীল। আরে হালিমা, আসলে আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বলতো শুনি? তুই এমন ভাবে বলছিস? তাহলে শোন কি হয়েছে। নীল হালিমাকে সকল কিছু বলতে লাগলো। সকল কিছু বলা শেষ হতেই হালিমা হাসতে লাগলো আর বলতে লাগলো, শালা তুই আসলে একটা পাগল। মাথায় বিয়ের বুদ্ধিটা কে দিয়েছে বলতো? আমাদের গ্রুপের কেউ দিয়েছে নাকি? তুই নিজেই বিয়ে করছিস?
আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজে ইচ্ছে করেই বিয়ে করতেছি। এখন তুই বল, আমাকে এই নামটা দিয়ে একটা নাম বের করে দিতে পারবি কি না? নাম তো বের করে দিতে পারবো, কিন্তু এরকম দিয়ে তো হাজারো নাম হয়। এখন কোনটা সঠিক হবে এটা আমি কি করে বলবো? আসলেই তো তোর কথা একদম ঠিক। এখন কিভাবে কি করি? মেয়েটা তো তেমন কোনো কিছু বলল না। আচ্ছা, তুই আগে কয়েকটা নাম বের কর, এরপর আমি দেখতেছি কোন নামটা হতে পারে। ঠিক আছে, এখন রাখলাম। তাহলে কালকে সকালে তোকে ফোন দিয়ে নাম বলে দেবো। এই বলে হালিমা ফোনটা রেখে দিল। এদিকে নীল বসে বসে ভাবতে লাগলো কি হতে পারে নামটা, কি হতে পারে নামটা। বেশ কিছুক্ষণ ভাবার পরে নীল কয়েকটা নাম খুঁজে পেল, কিন্তু এই নামগুলো সঠিক হবে কি না তার জানা নেই। আচ্ছা, এই নামগুলো থেকে আমি কোনটা বেছে নিব এটাই তো ভেবে পাচ্ছি না। এক কাজ করি, গুগলকে জিজ্ঞেস করি, তাহলে দেখি গুগল কি বলে। যেই ভাবা সেই কাজ। নীল গুগলে ঢোকে, এতে একটা তো লিখে সার্চ দিল। গুগল বেশ কয়েকটা নাম লিখে দিল, কিন্তু নির্দিষ্ট কোনো নাম দিতে পারছে না। এটা দেখে নীল বলতে লাগলো, শালার গুগল, আজকে তুই আমার সাথে বেইমানি করলি। অন্যদিন তো ঠিকই তুই আমাকে সাহায্য করিস, আজকে তুই আমার সাথে বেইমানি করলি। দেখে নিব একদিন, সবকটাকে দেখে নিব শালা। এইসব বলতেছে আর বকা দিতেছে নীল। এমন সময় নীলের রুমে প্রবেশ করলো মিম। মিমকে দেখে নীল উল্টো করে বসে বলতে লাগলো, আপু, তুমি এখন চলে যাও, আমি এখন অনেক ব্যস্ত আছি। আমাকে বিরক্ত করো না, বিরক্ত করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, বিরক্ত করবো না তোকে। আগে খাবার খেয়ে নিচে এসে এরপর না হয় যা খুশি তাই করিস। যতক্ষণ আমাকে বিয়ে দিবে না ততক্ষণ আমি কোনো খাবার খাবো না, এই বলে দিলাম। এখন তুমি চলে যাও আমার রুম থেকে। মিম চলে গেল রুম থেকে। এদিকে নীল সারা রাত ভেবে চিনতে দুইটা নাম বের করলো। একটা হচ্ছে ইসরাত আর একটা হচ্ছে ইসমাত, কিন্তু সে কনফিউজ, কোনটা আগে বলবে কোনটা পরে বলবে এইসব ভাবতেছে নীল। সকাল 8টা এমন সময় নীলের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে থেকে হালিমা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে হালিমা বলতে লাগলো, কি রে নীল, সারা রাত ভেবে কিছু নাম বের করতে পেরেছিস নাকি? আমি কয়েকটা নাম বের করেছি, বলবো তোকে? বললেই কি হবে বলো তো? যদি সঠিক নামটা না বলতে পারি তাহলে তো আমার কপালে সিনিয়র মেয়ের সাথে প্রেম করা সম্ভব হবে না আজীবনেও। আচ্ছা নীল, তুই সিনিয়রদের মধ্যে এমন কি মজা পেয়েছিস বলতো, যে সিনিয়রদের সাথে প্রেম করতে হবে তোর? জুনিয়রদের সাথে করলে সমস্যা কি? জুনিয়রদের সাথে করলে অনেক সমস্যা, যেমন কথায় কথায় রাগ দেখাবে আর আমি কিছু বলতে পারবো না। আর সিনিয়রদের সাথে প্রেম করলে অনেক আদর পাওয়া যায়। যদি আমি রাগ করি তাহলে মনে করস সিনিয়র আপু বা গার্লফ্রেন্ড আমাকে আদর করে রাগ ভাঙিয়ে দিবে। ও রে জিনিয়াস, এর জন্যই তো বলি তুই এত সিনিয়র সিনিয়র করিস কেন সব সময়। চিম 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 গিলি গিলি ফাটাস, খুশঠুস ফু। এই নে, দোয়া করে দিলাম, তুই সিনিয়র মেয়ে পেয়ে যাবি। আচ্ছা হালিমা, এটা কোনো দেশের দোয়ারে? আমি তো আগে কখনো এমন দোয়ার নাম শুনি নাই। তাহলে তুই এটা কোথায় থেকে বের করলি? আরে এটা আমি ইতিহাসে 512 নাম্বার পাতা থেকে এই দোয়াটা পেয়েছি। ওইখানে লেখা ছিল এই দোয়াটা যাকে বলবো সে নাকি সিনিয়র মেয়ে পেয়ে যাবে। কি বলিস? সত্যি বলতেছিস? তাহলে আরো কয়েকবার বলে ফেল যাতে আমি সিনিয়র মেয়ে পেয়ে যাই আর বিয়েও করতে পারি। ইসরাত, ইফরাত, ইমরাত, ইকরাত, তুই যে এতগুলো নাম বললি এগুলোর মধ্যে আমি কোনটা বেছে নিব বলতো? যে কোনো একটা নাম তুই আমাকে সঠিক বলে দে। আমি কিভাবে সঠিক বলবো বলতো? আমি তো নিজে কনফিউজড, কোনটা রেখে কোনটা বলবো। আচ্ছা যা, তোর ভাগ্য দেখি কি বলে। তুই ইসরাত বলবি নামটা? ঠিক আছে, আমিও এটাই ভেবেছিলাম এই নামটা বলবো মেয়েটাকে, কিন্তু মেয়েটাকে আমি কোথায় খুঁজে পাবো এটাই তো ভাবতেছি। দেখ, হয়তো পেয়ে যাবি, এক সময় না এক সময় দেখা হবে। আচ্ছা রাখলাম, এখন পরে কথা হবে। এই বলে হালিমা ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর নীল চলে আসলো নিচে। নীলকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, বাসায় কি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিস নাকি? হ্যাঁ আম্মু, একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। যতক্ষণ তোমরা আমাকে বিয়ে না দিবে ততক্ষণ আমি এই বাসায় একটা দানাও খাবো না। ঠিক আছে, দেখি তুই কদিন না খেয়ে থাকতে পারিস। ঝামেলা আমি বলে দিলাম, নীলের বিয়ে দিব না।
তোমরা যা খুশি করতে পারো। নীল তার আব্বুর কথা শুনে চলে আসলো বাইরে। সাইকেলটা নিয়ে চলে গেল একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে দেখতে পেল একটা কালো বোরখা পরা মেয়ে বসে আছে। নীল একবার সন্দেহ করলো এটা কালকের সেই মেয়ে কিনা, কিন্তু সে কনফিউজ কিভাবে মেয়েটার সাথে গিয়ে কথা বলবে। নীল আস্তে আস্তে করে একটা টেবিলে এসে বসে পড়লো। নীলকে দেখে ওয়েটার এসে বলতে লাগলো, কি খাবেন ভাই? এখন তো সকাল, আমার জন্য 4টা রুটি আর ভাজি নিয়ে আসেন তাহলেই হবে। ওয়েটার চলে গেল। এদিকে নীল একভাবে তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে। বেশ কিছুক্ষণ পর ওয়েটার এসে নীলকে রুটি আর ভাজি দিয়ে চলে গেল। এদিকে নীল খাওয়া দাওয়া করে সামনের দিকে তাকাতে দেখতে পেল মেয়েটা নেই। এটা দেখে নীল মনে মনে ভাবতে লাগলো, এটা মনে হয় সেই মেয়ে না। যদি সেই মেয়ে হতো তাহলে আমার সাথে কথা বলতে আসতো। যাই হোক, আজকে সারাদিন মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে নীল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। পোলো এলাকায় তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু মেয়েটার দেখা আর পেল না। এদিকে নীলের বাসায় মিম আপু, আপনার ভাইয়া আমাকে পুরো এলাকা ধরে খুঁজতেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আমার ভাইটা অকালে পাগল হয়ে যাবে ইশরাত। তার নাকি অনেক বড় স্বপ্ন, সিনিয়র মেয়ের সাথে প্রেম করে এরপর বিয়ে করবে। তাই তো আপনার আম্মু আমাকে নিয়ে এসেছে। দেখি আপনার ভাইয়া আমার জন্য কত কিছু করতে পারে। সন্ধ্যায় আপনার ভাইয়ের সাথে আবার দেখা করব। আপনার ভাইয়াকে আরো পাগল করে ছাড়বো, দেখে নিয়েন। ইসরাতের কথা শুনে মিম হাসতে লাগলো। হাসবে বানা কেন বা কি করবে, কারণ তার ভাই যে কাণ্ড করেছে সে জানেই না যে ইসরাত তার বাসায় এসেছে। এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, বান্ধবী, তোর মেয়েকে কিন্তু আমার ছেলের বউ করে আনবোই আনবো, তুই কিন্তু বাধা দিতে পারবি না। ঝামেলা, তুই কোনোদিনও দেখেছিস আমি তোর উপর দিয়ে কোনো কথা বলেছি? আগে কখনো বলি নাই এবং এখনো বলবো না। আমার মেয়েকে তোর ছেলের বউ করে নিয়ে আসিস, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর ছেলে কোথায় সারাদিন তো একবারও দেখলাম না। আম্মু দেখবে কি করে? তোমার মেয়ের জামাই তো আমাকে সারা দিনই এই এলাকায় ওই এলাকায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সন্ধ্যার সময় না হয় তোমার মেয়ের জামাইকে একবার দেখা করে আবার চলে যাব বাসায়। ঠিক আছে, তুই তাহলে এই বাসায় থাক, আমি বাসায় চলে যাই। তোর আব্বু মনে হয় চলে এসেছে। ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি সন্ধ্যায় চলে যাব বাসায়। আর আমাকে নিয়ে চিন্তা করো না। কিরে শালা, সারাদিন তোকে এতগুলা ফোন দিলাম, একবারও ফোন রিসিভ করলি না। সারাদিন কোথায় থাকিস বলতো? এই তো সারাদিন আমার সিনিয়র গার্লফ্রেন্ডকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তার দেখা একবারও পেলাম না। এখন ভাবতেছি সন্ধ্যায় বাসায় চলে যাব, হয়তো আমার কপালে লেখা নাই, এর জন্য তাকে আমি খুঁজেও পাই নাই। চিন্তা করিস না, ইনশাল্লাহ পেয়ে যাবি। চল এখন কোথাও থেকে ঘুরে আসি। তার বন্ধু সিয়াম বলতে লাগলো। নীল আর সিয়াম চলে গেল নদীর পাড়ে। দুজন কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো আবার 3 রাস্তার মোড়ে। সিয়াম নীলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। এদিকে নীল তার বাসার দিকে রওনা দিল। এমন সময় ইসরাতকে দেখতে পেল দাঁড়িয়ে আছে। নীল তাড়াতাড়ি করে চলে আসলো ইসরাতের কাছে। আমি আপনাকে সারাদিন কোথায় কোথায় খুঁজেছি, একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আপনি কোথায় ছিলেন সারাদিন, একবারও দেখা করলেন না। দেখা করব কি করে? আমি তো আপনাকে বলেছি যে সঠিক সময় আসলে আমি নিজেই দেখা করব। তা এখন বলেন আমার নাম কি? তার মানে এখন আপনি আমার সাথে প্রেম করবেন? আচ্ছা, আমি কি আপনার মুখ দেখতে পারি? একদম ঠিক বলেছেন, আমার নাম ইশরাত। না, আমি এখন আপনাকে আমার মুখ দেখাবো না। সঠিক সময় আসলে আমি ঠিকই আপনাকে মুখ দেখাবো। এখন তাহলে আমি যাই, আবারও দেখা হবে অন্য কোনো সময়। আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, রাতে ফোন দিব। ফোন দিয়ে না হয় একটু কথা বলবো আপনার সাথে। আমার নাম্বার আপনার ঘরের ভেতর রাখা আছে, আপনি ফোন দিয়েন আমাকে। আপনার কথা মানে বুঝলাম না। আমার ঘরের ভিতরে রাখা আছে মানে আপনি কি আমার বাসা চিনেন? হয়তো চিনি। এখন তাহলে যাই, অনেক রাত হয়ে গেছে, আর আপনিও বাসায় চলে যান। এইভাবে রাতে বাইরে ঘুরে বেড়ানো ভালো না। নীল চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কি রে বাবা, সারাদিন এভাবে বাইরে বাইরে থাকলে চলবে নাকি? আর 2টা বছর যাক, এরপর না হয় আমরা তোকে বিয়ে দেব। প্লিজ বাবা, রাগ করিস না।
আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন বিয়ে করব মানে এখনই বিয়ে করব। যতক্ষণ তোমরা আমাকে বিয়ে না দিবে ততক্ষণ আমি এই বাড়ির একটা খাবারও খাবো না। তোকে খাবার খেতে কে বলেছে? জামেলা, তুমি যদি নীলকে খাবার দাও তাহলে তোমার খবর আছে, তোমাকে এ বাড়ি থেকে বের করে দিব। সাথে তোমার এই বিয়ে পাগল ছেলেকেও। কয়েকদিন পর দেখবে সে রাস্তায় পাগল হয়ে ঘোরাঘুরি করতেছে আর মানুষকে বলতেছে যে সে বিয়ে করবে। আব্বু, তোমার কিন্তু একটা সিক্রেট কথা আমি জানি। এখন যদি তুমি আমাকে রাগিয়ে দাও তাহলে আমি আম্মুকে সেই সিক্রেট কথা বলে দিব। নীলের কথা শুনে তার আব্বু ভ্যাবাচাকা খেয়ে গেল। নীলের আব্বু আমতা আমতা করতে করতে বলল, সিগারেট কথা মানে? তুই এমন সিগারেট কথা জানিস যে তোর আম্মুকে বলে দিবি? ওই দিন রাস্তার পাশের বাসার। এই থাম প্লিজ, আর কিছু বলিস না। আমি না তোর বাপ লাগি, তোর বাপকে এভাবে অপমান করিস না। নীল, কি হয়েছে? সত্যি সত্যি করে বল তো। ওই দিন রাস্তার পাশের বাসার পরে কি? সত্যি সত্যি করে বল, তা না হলে কিন্তু বাপ ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবো। আব্বু, বলে দিব নাকি তুমি আমার বিয়ে করিয়ে দিবে? বলিস না বাবা, বলিস না। আমি তোকে বিয়ে করিয়ে দিব, তুই চিন্তা করিস না। আমি তোর জন্য মেয়ে দেখতেছি। এই তো, থালা বাসনে ঘষা মাজা না করলে থালা বাসনের ময়লা পরিষ্কার হয় না। তা আমাকে বিয়ে দিবে কবে সেটা বলো। আগে মেয়ে খুঁজে বের করি, এরপর না হয় তোর বিয়ে দিব। আর তোর পছন্দ থাকলে বলতে পারিস, ওই মেয়ের পরিবারের সাথে কথা বলি, তোর বিয়ে ঠিক করে রাখতেছি। আমার তো পছন্দ আছে, তবে মেয়েটার বাড়ি আমি ঠিক চিনি না। আচ্ছা, কয়েকদিন ওয়েট করো, আমি ওই মেয়েটার বাড়ির ঠিকানা সব কিছু জেনে তোমাকে বলবো। ঠিক আছে, এখন যা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। মিম, তুই নীলকে খাবার দিয়ে দে। ঠিক আছে আব্বু, আমি নীলকে খাবার দিতেছি। নীল চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে এই খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে নীল। এমন সময় ইসরাতের কথা মনে পড়ল। রাস্তায় ইসরাত বলেছিল যে তার বাসা নাকি তার নাম্বার রাখা আছে। এই ভেবে নীল পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু নাম্বারে দেখা পেল না। হঠাৎ নীল দেখতে পেল তার পড়ার টেবিলের উপরে বইয়ের ভিতরে ছোট্ট একটা কাগজ। এটা দেখে নীল ওই কাগজটা নিয়ে দেখতে পেল কিসের কাগজ। কাগজটা হাতে নিয়েই দেখতে পেল একটা নাম্বার লেখা। এটা দেখে নীল বলতে লাগলো, এই তো আমার ইসরাত বেবির নাম্বার পেয়েছি, কিন্তু তার নাম্বার যেখানে আসলো কি করে? যাকে সেসব কথা যেভাবে আসুক না কেন, আমি আগে আমার ইসরাত বেবির সাথে কথা বলে নেই। এই বলে নীল ওই নাম্বারটা ডায়াল করে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর ইসরাত ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই নীল বলতে লাগলো, হাই ইসরাত বেবি, কেমন আছো? আমি তোমার নাম্বার খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার নাম্বার খুঁজে পেয়ে গেছো, খুব ভালো হয়েছে। এখন প্রতিদিন কথা বলতে পারবে। তবে একটা কথা, প্রতিদিন তো কথা বলবে, আমি একটা টাইম বলে দিব, ওই টাইমে ফোন দিবে, এর মধ্যে আর কোনো ফোন দিবে না। আচ্ছা বেবি, তুমি টাইমটা বলে দাও, আমি টাইমটা লিখে নিতেছি। এই বলে ইসরাত নীলকে টাইমটা বলে দিল আর বলতে লাগলো, এখন তাহলে ঘুমাও, আবার কালকে কথা হবে। রাখলাম এখন। আর একটু কথা বলি বেবি। না, আর কোনো কথা বলা যাবে না। আর কালকে তুমি বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না। ঠিক আছে, বের হব না এখন, তাহলে রাখলাম। নীল ফোনটা রেখে চোখগুলো বন্ধ করতেই নীল দেখতে পেল ইসরাতের মুখটা। কিন্তু ইসরাতের মুখ সে দেখবে কি করে? সে তো আগে কখনো ইসরাতকে দেখে নাই। বোরখা পরে ইসরাতের মুখটা দেখেছে। এইসব ভাবতে ভাবতেই নীল ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নীলের ঘুম ভাঙলো ইসরাতের ডাকে। এই নীল, ওঠো এখন। নীল অচেনা মেয়ের গলার শব্দ পেয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লো আর বলতে লাগলো, এই মেয়ে, তুমি কে? আর আমার রুমে কি করো? আগে তো কখনো তোমাকে দেখি নাই এই বাড়িতে। আগে দেখো নাই তো কি হয়েছে? এখন থেকে নিয়মিত দেখবে। যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার বিছানা গুছিয়ে ফেলতেছি। আম্মু আম্মু, একটু দেখে যাও তো, এই মেয়েটা কোথায় থেকে যেন এসে আমার রুমে ঢুকে পড়েছে। তুমি তাড়াতাড়ি করে এই মেয়েটাকে নিয়ে যাও। নীল, তুই চুপচাপ ফ্রেশ হয়ে নিচে আয়।
আর সে যা বলবে এখন থেকে তুই তাই করবি। যদি ওর সাথে গলা উঁচু করে কথা বলিস তাহলে তোর খবর আছে। কালকে রাতে তো তোর আব্বুকে একটা শিক্ষা দিয়েছি, এখন তিনি বিছানায় শুয়ে আছে, নাড়াচাড়া করতে পারছে না। মা, নীল যদি তোমার সাথে গলা উঁচু করে কথা বলে তাহলে তুমিও নীলকে মায়ের গুঁতা দিয়ে বিছানায় শুয়ে রাখবে। ঠিক আছে আন্টি। আপনি নীলের আম্মু চলে গেল। এদিকে নীল একবার ইসরাতের চোখের দিকে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই ইসরাত নীলকে খাবার দিতে লাগলো। এদিকে নীল মিমের কানে কানে বলতে লাগলো, আপু এই মেয়েটা কি আমাদের বাসার কাজের লোক? আগে তো কখনো এই মেয়েটাকে দেখি নাই। কাজের লোক না, ভবিষ্যতে এই বাড়ির রাজরানী। তোমার কথা মানে বুঝলাম না, ভবিষ্যতে এবারের রাজরানী মানে কি? একটু বুঝিয়ে বলবে আমাকে? অত শত বোঝাতে পারবো না তোকে, এখন তাড়াতাড়ি খাবার খেয়ে নে। নীল খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে ইসরাত খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, মা ইসরাত, নীলকে একটু টাইট দিও, সে দিন দিন বাদর হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না আন্টি, একবার বিয়েটা হয়ে যেতে দেন, এরপর আপনার ছেলেকে এমনভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাবো যে আমার কথা ছাড়া কোথাও যাবে না। এই বলে ইসরাত খাওয়া দাওয়া করে চলে গেল নীলের রুমে। এদিকে নীল জানালার পাশে বসে বসে হালিমার সাথে কথা বলতেছে ভিডিও কলে। এটা দেখে ইসরাত বলতে লাগলো, কি রে, তুই কার সাথে কথা বলিস? আর এই মেয়েটা কে? এই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তাতে আপনার কি? আর আপনি আমার রুমে এসেছেন কেন? আপনাকে কে বলেছে আমার রুমে আসার জন্য? কারো বলা লাগে না, আমি যার রুমে ইচ্ছা তার রুমে যেতে পারি। তার আগে তুই বল, এই মেয়ের সাথে কতদিন ধরে রিলেশন করতেছিস? জব তো আমি আপনাকে এসব বলতে যাব কেন? আচ্ছা হালিমা, এখন রাখি, তোর সাথে একটু পর কথা বলতেছি। আগে এই মেয়েটাকে আমার রুম থেকে বের করে দেই, এরপর ফোন দিতেছি। এই বলে নীল ফোনটা কেটে দিয়ে ইসরাতের সামনে দাঁড়ালো। এদিকে ইসরাতের মুখ পুরোই লাল হয়ে গেছে রাগে। ইসরাত নীলের কাছে এখন কি করবে নীল সেটা এখনো জানেই না। এই মেয়ে, তুমি আমার রুম থেকে এখনই বেরিয়ে যাও। এখন যদি না বের হও তাহলে কিন্তু আমি আম্মুকে ডাকতে বাধ্য হব। ডাক দে দেখি, তোর কত বড় সাহস, তুই আমার সাথে গলা নামিয়ে কথা বলবি, না হলে কিন্তু তোর মাথার চুল সব ছিঁড়ে ফেলবো। বললেই হলো নাকি? তোমার মাথার চুল কি আপনার বাবা লাগিয়ে দিয়ে গেছে যে আপনি যখন চাইবেন তখন ছিঁড়ে ফেলতে পারবেন? হ্যাঁ, আমি যখন চাইবো তখন ছিঁড়ে ফেলতে পারবো। এখন তো কি হবে সেটা তুই চিন্তা কর। এই বলে ইসরাত দরজা লাগিয়ে দিয়ে চলে আসলো নীলের কাছে। নীলকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে করে নীলের সামনেই চলে আসলো। এদিকে নীল ইসরাতের রাগী চেহারা আর রাগী চোখ দেখে ভয় পেয়ে গেল আর আমতা আমতা করে বলতে লাগলো, আপনি আমাকে কিছু করবেন না প্লিজ, আমি সরি বলতেছি, আমাকে মাফ করে দেন এবারের মতো। আমার কাছে কোনো মাফ নেই, তুই যেহেতু ভুল করে ফেলেছিস তাহলে তোকে মাইনা দিলে ঠিক হবি না। নীল যেই কিছু বলতে যাবে এমন সময় ইসরাত ঠাস করে নীলের গালে চড় বসিয়ে দিল দুইটা। তোর কত বড় সাহস, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলিস? এখন দেখ তোর কি হাল করেছি। মাত্র তো দুইটা চড় মেরেছি, আরো কত কিছু করব, শুধু দেখতে থাক। এই বলে ইসরাত নীলের সাথ এক টানে ছিঁড়ে ফেললো। নীলের বুকে খামচে ধরে ইসরাত বলতে লাগলো, আজকে আমার থেকে বাঁচাবে কে তোকে? শুধু দেখতে থাক আমি তোকে কি করি। আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনোই এমন কাজ করব না, প্লিজ এবারের মতো মাফ করে দেন আমাকে। ভুল করার সময় মনে ছিল না যে কার সাথে রাখতে গিয়েছিস? এখন দেখ তোকে কি করি। এই বলে ইসরাত নীলের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। বেশ কিছুক্ষণ নীলের ঠোঁট জোড়ায় কামড়ে ধরার পরে নীল ব্যথায় কান্না করে দিল। নীলের কান্না দেখে ইসরাত নীলকে ছেড়ে দিল আর বলতে লাগলো, তুই কান্না করতেছিস কেন? তুমি আমার পুরো ঠোঁট কামড়ে কামড়ে কেটে ফেলেছো, এখন আমি কিভাবে খাবার খাবো? এভাবে খাবার খাবি মানে মুখ দিয়ে খাবার খাবি? আর তোর ঠোঁট তো মাত্র কামড়ে ধরে খেয়েছি, এখন ছেড়ে দিলাম। আর যদি কখনো গলা উঁচু করে কথা বলেছিস আমার সাথে তাহলে মনে রাখিস এর চাইতে আরো দ্বিগুণ খারাপ হবে। নীল আর কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। এদিকে ইসরাত দরজা খুলেই চলে গেল মিমের রুমে। নীল বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। আয়নাতে দেখতে পেল নীল তার শরীরটা আর বলতে লাগলো,
এই মেয়ের মতো রাক্ষসী যাতে কারো কপালে না জোটে। আমার পুরো বুক খামচি দিয়ে ছিঁড়ে ফেলেছে, আর ঠোঁট তো পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এই মেয়ে কোথা থেকে এসেছে আর কেন এসেছে এই বাড়িতে, এটাই তো বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে নীল আবারও চলে আসলো তার রুমে। ড্রয়ার থেকে একটা শার্ট বের করে চলে গেল নিচে। মেইন গেট দিয়ে বাইরে যেতে যাবে এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, কি রে নীল, এখন কোথায় যাইতেছিস? কোথায় আর যাবো, সিয়ামদের সাথে আড্ডা দিয়ে আসি। আর এই বলে নীল চলে গেল বাইরে। হাঁটতে হাঁটতে চলে আসলো রহিমের চায়ের দোকানে। বসে বসে চা খাচ্ছে এমন সময় রহিম বলতে লাগলো, কি ব্যাপার নীল, আজকে চা খাচ্ছ এত শব্দ করে? অন্যদিন তো একবারে চুপচাপ খেয়ে নাও, আজকে ব্যাপার কি? আরে বললেন না রহিম চাচা, বাসায় কোথা থেকে যেন একটা ডাইনির আবির্ভাব হয়েছে। সেই ডাইনিটা আমাকে অনেক অত্যাচার করেছে, আমার ঠোঁট পুরো কেটে ফেলেছে। এর জন্য আর কি চা খাচ্ছি একটু শব্দ করে। তুমি তো দেখছি বেশ ভীতু ছেলে। তোমার মতো যখন আমি ছিলাম তখন মেয়েরা আমাকে দেখে হাসাহাসি করতো, কিন্তু একদিন আমি একটা মেয়েকে ধরে এমনভাবে লিপ কিস করি যা আর কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে নাই। এরপর থেকে মেয়েরা আমাকে ভয় পাইতো। এখন যেহেতু তোমার সে অবস্থা, তাহলে এক কাজ করতে পারো। যে মেয়েটা তোমাকে এভাবে অত্যাচার করছে, তুমি সেই মেয়েটাকে জড়িয়ে ধরে বাকিটা আশা করি বুঝতে পারছো কি করতে হবে। ঠিক আছে রহিম চাচা, আপনার কথাটা আমি মাথায় রাখবো। দেখি একটু পর বাসায় যাব, যদি ওই মেয়েটা আবার আমার রুমে আসে তাহলে আপনার কথা মতো কাজটা করব। নীল চা খেয়ে চলে আসলো মাঠে। এসে দেখে তার বন্ধুরা ক্রিকেট খেলতেছে। তাদের সাথে নীল যোগ দিল। বেশ কিছুক্ষণ ক্রিকেট খেলার পর নীল চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ইসরাত এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কিরে, তুই কোথায় গিয়েছিলি? আমি তো গিয়েছিলাম জাহান্নামে, আপনাকে নিয়ে যাইতে মনে ছিল না? দেখ নীল, আমার সাথে ভালো করে কথা বল। সকালের ঘটনা মনে নাই নাকি? যদি মনে না থাকে তাহলে বলতে পারিস। এখন আবার আরেকটু মায়ের গুতা দিয়ে মনে করিয়ে দিতেছি। মনে করিয়ে দিতে হবে না, চলেন। আপনার জন্য আমি একটা গিফট এনেছি, ওইটা এখন আপনাকে দিব। আমার জন্য গিফট এনেছিস, তাও আবার তুই? যাক, শুনে ভালো লাগলো। চল রুমে যাই, গিয়ে দেখি কি গিফট এনেছিস আমার জন্য। এই বলে নীল আর ইসরাত চলে গেল নীলের রুমে। নীল রুমে প্রবেশ করতে দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে ইসরাত বলতে লাগলো, কিরে, দরজা লাগালি কেন? দরজা খুলে দে। তোমাকে গিফট করব এটা, যদি দরজা খুলে দেই তাহলে অন্য কেউ দেখলে শরম পাবে, তাই দরজাটা লাগিয়ে দিয়েছি। এই বলে নীল ইসরাতের দিকে এগিয়ে যেতে লাগলো। এটা কিসবাত বুঝে ফেলেছে নীল কি করবে, তাই সে তার ওড়নাটা ফেলে দিল বিছানায়। এটা দেখে নীল থমকে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ওড়নাটা ফেলে দিয়েছো কেন? আমি জানি তুই কি করবি, তাই তো আমি ওড়নাটা ফেলে দিয়েছি। নে, আমি রেডি আছি, যা খুশি করতে পারিস। মানে তুমি বুঝে গেছো আমি তোমার সাথে কি করতে চাইতেছি? না বোঝার কি আছে? তুই একটা পিচ্চি ছেলে, তোকে দেখলেই বোঝা যায় তুই কি করতে পারিস। এই বলে ইসরাত নীলকে জড়িয়ে ধরলো। এদিকে নীল কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। নীল তার এক হাতে ইসরাতের পেটে চিমটি মেরে দিল। ইসরাত ব্যথায় উফ করে বলল, উফ নীল, এসব কি হচ্ছে? সকালের মতো আবার মায়ের খাইতে চাও নাকি? না, আমি আর মায়ের খাইতে চাই না। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, আপনি কে আর এই বাসায় এসেছেন কেন, আর আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? আমি কে এটা না হয় পরে জানতে পারবি, তার আগে আমাকে সত্যি করে একটা কথা বল। সকালে যে মেয়েটার সাথে কথা বলেছিলি, ওই মেয়েটা তোর গার্লফ্রেন্ড নাকি? ও না, ওই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, নাম হালিমা, তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এই কথা। নীল কথা বলতেছে ইসরাতের সাথে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আনিকা ফোন দিয়েছে, তাও আবার ভিডিও কল। ইসরাত তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আনিকা বলতে লাগলো, কিরে বিয়ে পাগল ছেলে, কোথায় আছিস এখন? নীল এখন আমার বুকের উপরে আছে। আর তুমি কে? নীলকে ফোন দিয়েছো কেন? আমি তো নীলের দ্বিতীয় গার্লফ্রেন্ড। আর আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখি নাই। আর নীলের ফোন আপনার কাছে কি করে আসলো?
আনিকা বোন, তুই আর আমাকে মাইর খাওয়াস না প্লিজ, এখন তো একটু থাম। কি রে পিচ্ছি, তোকে তো দেখতে পাচ্ছি না, তুই কোথা থেকে কথা বলতেছিস? সামনে আয়, তোকে দেখি। সামনে আসতে হবে না, তুমি যদি সত্যি করে বলো নীল তোমার কি হয়। যদি সত্যি কথা বলো তাহলে নীল বেঁচে যাবে, আর যদি মিথ্যা বলো তাহলে নীলের অবস্থা খুব খারাপ করে দিব। নীল আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমি পড়ালেখা করি, কিন্তু আপনাকে তো ছিলাম না। আপনি কে? আমি যেই হই না কেন, কয়েকদিন পর বুঝতে পারবে আমি কে। আচ্ছা এখন ফোন রাখলাম, পরে কথা বলবে নীলের সাথে। এই বলে ইসরাত ফোনটা কেটে দিল। নীলের ঠোঁট জোড়া ইসরাত তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ ইসরাত নীলের ঠোঁট জোড়া কিস করতে লাগলো। কিস করা শেষ হতে ইসরাত নীলকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, শোন, তোকে একটা কথা বলি, এখন থেকে মেয়েদের সাথে মেলামেশা কম করবি। আর একটা কথা, তুই নাকি প্রতিদিন একটা মেয়ের সাথে কথা বলিস, নাম হচ্ছে ইসরাত। হ্যাঁ, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, কিন্তু আপনি জানলেন কি করে ওই মেয়েটার কথা? ওই মেয়েটা আমাকে নিজে বলেছে, তাই তো আমি এই বাসায় এসেছি। আর বলেছে যে তোকে সব সময় শাসন করতে, যাতে তুই কারোর সাথে বেয়াদবি করতে না পারিস। কিন্তু উনি নিজে আসলেই তো পারতো, আপনাকে পাঠালো কেন? বিয়ে তো উনি করবে, আপনি তো আর করবেন না আমাকে। সময় হলেই বলা যাবে কে কাকে বিয়ে করে। এখন আমি গেলাম, আবার কালকে দেখা হবে। কি রে? এই বলে ইসরাত চলে গেল নিচে। নীল এবং নীলের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তার বাসায়। এদিকে নীল চলে আসলো নিচে, এসে দেখে তার বোন এবং তার মা বসে বসে সিরিয়াল দেখছে। নীলকে দেখে মেয়ে বলতে লাগলো, কিরে পিচ্ছি, এখন তো দেখি তুই আর বিয়ে বিয়ে করিস না, কি ব্যাপার, কাউকে পেয়েছিস নাকি? হ্যাঁ পাইছি, বলেই তো আর বিয়ে বিয়ে করি না। আচ্ছা তোমরা বসে টিভি দেখো, আমি বাহিরে গেলাম। এই বলে নীল চলে গেল বাইরে। 3 রাস্তার মোড়ে রহিমের চায়ের দোকানে বসে আছে নীল আর তার বন্ধুরা। এমন সময় নীলের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইসরাত ফোন দিয়েছে। এটা দেখে নীল বেশ কিছুটা খুশি হলো। কলটা রিসিভ করতে ইসরাত বলতে লাগলো, পিচ্ছি কি খবর? আমার বান্ধবী আদর করতেছে তো ঠিক মতো তোকে? হ্যাঁ করতেছি, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না আপনি না এসে আপনার বান্ধবীকে আমাদের বাসায় পাঠিয়েছেন কেন? বিয়ে তো আপনি করবেন, আপনার বান্ধবী তো করবেন আমাকে। হ্যাঁ, বিয়ে তো আমি করব, যখন সময় হবে তখন দেখে নিস। এখন কোথায় আছিস তুই, বাসায় নাকি বাহিরে? বন্ধুদের সাথে রহিম চাচার দোকানে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। ঠিক আছে, আড্ডা দে, তবে রাত 10টার আগে বাসায় চলে যাবি। এখন রাখলাম তাহলে, রাতে বাসায় গিয়ে ফোন দিস। ঠিক আছে, ফোন দিবনে। নীল ফোনটা কেটে দিল। সন্ধ্যা 7টা। নীল এখনো আড্ডা দিতেছে তার বন্ধুদের সাথে। বেশ কিছুক্ষণ পর নীল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তাহলে তোরা থাক, আমি বাসায় চলে যাই, রাত তো অনেক হয়েছে। যা যা বাসা যা যা, বাসায় তো গার্লফ্রেন্ড রেখে এসেছিস, আমাদেরকে এখন সময় দিলে চলবে না তোর? তা না রে, ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 8টা বেজে গেছে প্রায়, তাই বলতেছি এখন চলে যাই বাসায়, কালকে তো আবার স্কুলে যাইতে হবে। ঠিক আছে চলে যা তুই, আমরা চা শেষ করে চলে যাব। নীল চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। মিমকে দেখে নীল বলতে লাগলো, আপু তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছে কেন? হাসি খুশি তো সবসময় থাকি, এখন থেকে বেশি হাসি খুশি দেখাচ্ছে নাকি আমাকে? হ্যাঁ এখন বেশি হাসি খুশি দেখাচ্ছে। ও আচ্ছা, যা রুমে থেকে ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি, আব্বুও চলে এসেছে। ও আচ্ছা, তোমরা খাবার টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে নীল চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে আছে। এমন সময় নীলের আব্বু আসলো আর বলতে লাগলো, কি রে নীল, এই মেয়ের খবর কি? বাসার ঠিকানা জানতে পেরেছিস নাকি? ও শিট, কথা বলতে বলতে তো মনে ছিল না বাসার ঠিকানা জানার। আচ্ছা কালকে জেনে আমি তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে, কালকে না হয় আমাকে জানিয়ে দিস ওই মেয়েটার বাসা কোথায়, তাহলে আমরা গিয়েই ওই মেয়েটার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো। আব্বু। নীল খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। গিয়ে দেখে তার ফোনটা বাজতেছে। কয়টা রিসিভ করতেই ওপাশ থেকে ইসরাত বলতে লাগলো, কি করো নীল, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মাত্র খাওয়া দাওয়া করলাম, তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করেছি। আচ্ছা ইসরাত, তোমাদের বাসা কোথায়? বাসার ঠিকানাটা দিলে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাইতে পারতাম। এখনো সময় হয় নাই, যখন সময় হবে তখন আমি তোমাকে বলে দিব। আর শুধু বলে দিব আমি নিজে আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। ঠিক আছে, তাহলে যখন সময় হবে তখন না হয় নিয়ে আইসো।
সারা রাত দুইজন কথা বলল। সকাল হতেই নীল ফ্রেশ হয়ে চলে গেল নিচে, খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো তার রুমে। স্কুলের জন্য রেডি হয়ে বসে আছে এমন সময় মিম তার রুমে আসলো। নীলকে রেডি হতে দেখে বলতে লাগলো, কিরে স্কুলে যাইতেছিস নাকি আজকে? হ্যাঁ, আজকে স্কুলে যাইতেছি। কেন, কোনো দরকার আছে নাকি? না, তেমন কোনো দরকার নেই। ভাবছিলাম তোকে নিয়ে আজকে আম্মুর বান্ধবীর বাসায় যাব, কিন্তু তুই তো স্কুলে যাইতেছিস। আচ্ছা, বিকেলে না হয় যাওয়া যাবে। এখন তাহলে তুই স্কুলে যা। ঠিক আছে, যাইতেছি। যাব না। এই বলে নীল বিছানা থেকে উঠে চলে গেল স্কুলে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে আনিকে বলে উঠলো, এই বিয়ে পাগল ছেলে, আমাদের একা একা রেখে ভিতরে চলে যাচ্ছিস? না তো কি করব, তোরা তো দাঁড়িয়ে আছিস এখানে। ওইদিকে ঘন্টা দিয়ে দিচ্ছে সেই কখন। আমরা তো এমনিতেই দেরি করে ক্লাসে ঢুকি, আবার এখানে বাহিরে আড্ডা দিতেছি। আচ্ছা তুই ক্লাসে যাই, স্যার যা যা পড়া দেবে তা নোট করে রাখিস, আমরা না হয় পরে ক্লাসে যাব। ঠিক আছে তাহলে, এখন। নীল চলে গেল ক্লাসরুমে। স্যার যা যা পড়া দিয়েছে সব কিছুই পড়ছে, নোট করে রেখেছে নীল। বেশ কিছুক্ষণ পর স্যার চলে গেল ক্লাস থেকে। স্যার ক্লাস থেকে বের হতেই নীলের সকল বন্ধু বান্ধবী এসে আসলো ক্লাসে। সবাই মিলে বিকাল 4টা অবধি ক্লাস থেকে চলে গেল যে যার বাসায়। নীল ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসতেই নীলের আম্মু বলতে লাগলো, এই নীল, মিমের সাথে আমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আয় তো। যাবো আম্মু, আর একটু পরে যাই। মাত্রই তো খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নেই, এরপর না হয় যাব। ঠিক আছে, আর একটু পরে না হয় যাস। নীল কিছুক্ষণ কার্টুন দেখে তার বড় বোনকে নিয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা করে দুজনে চলে আসলো নীলের মায়ের বান্ধবীর বাড়িতে। কলিং বেল দিতেই ইসরাত এসে দরজা খুলে দিল। ইসরাত জানতো যে নীল আসবে, তাই ইসরাত সেইভাবেই বোরখা পরে আছে। ইসরাতকে দেখে নীল বলতে লাগলো, তুমি এখানে? কাকে কে বলতেছেন আপনি? আমি ইসরাত না, আমি হচ্ছি মাইমুনা। দেখো ইসরাত, আমি তোমার চোখ দেখে চিনে ফেলেছি, কারণ এই চোখ আমি ভালো করে চিনি। তুমি সেই ইসরাত যার সাথে আমি প্রতিদিন কথা বলি। নীল, কি হচ্ছে এসব? কার বাসায় এসে তুই কাকে কি বলতেছিস? এটা আম্মুর বান্ধবীর মেয়ে, তুই হয়তো ভুল করতেছিস। নীল আর কিছু বলতে যাবে এমন সময় মিম নীলের হাত ধরে বাড়ির ভিতরে চলে গেল। নীলকে দেখে ইসরাতের আম্মু বলতে লাগলো, আরে নীল বাবা, কেমন আছো? তুমি অনেকদিন পর তোমাকে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসতেছি। এই বলে ইসরাত চলে গেল তার আম্মুর সাথে রান্না করতে। নীল এবং মিমের জন্য চা বানিয়ে নিয়ে আসলো সোফায়। নীল চা খাচ্ছে আর ইসরাতের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ইসরাতের আম্মু মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, এই নাও বাবা, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। মিম তোমারটা এবং তোমার আম্মুরটা এই বক্সের ভিতরে আছে। আন্টি, এই বক্সের ভিতরে কি আছে আর আমাকে কি দিয়েছেন? এটা না হয় বাসায় গিয়ে দেখবে তুমি। নীল আরো কিছুক্ষণ থেকে মিমকে নিয়ে চলে গেল বাসায়। পরের দিন সকালে ইসরাত বসে আছে নীলের রুমে। এদিকে নীল চিটপাটাং হয়ে ঘুমিয়ে আছে। নীলকে দেখে ইসরাত হাসতে লাগলো আর বলতে লাগলো, আম্মু ঠিকই বলেছে, এটা একদম পিচ্চি ছেলে। এটাকে বিয়ে করলে আমার জীবন কি হবে আমি নিজেও বলতে পারতেছি না। যে যা থাকে কপালে, আল্লাহ কার ভাগ্যে কি লিখেছে এটা কেউ জানে না। এই বলে ইসরাত নীলকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীল ঘুম থেকে উঠে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো দুজনে। সোফায় বসে আছে এমন সময় নীলের আব্বু বলতে লাগলো, কিরে নীল, ওই মেয়ের বাসার ঠিকানা পেয়েছিস নাকি আমরা আমাদের পছন্দ মতো তোর বিয়ে ঠিক করব? না আব্বু, আমি ওই মেয়ের কাছ থেকে যে করেই হোক 1 সপ্তাহের মধ্যে তার বাসা ঠিকানা নিব। প্লিজ তোমরা আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো না। আগে তো বিয়ের জন্য আমাদের পাগল করে ফেলতি, এখন কেন দেরি করতেছিস তুই? কি গো ঝামেলা, তুমি তোমার ছেলেকে কিছু বলতেছো না কেন? নীল, তোর আব্বু তো ঠিকই বলেছে, আগে আমাদের পাগল করে ফেলতি, এখন কেন দেরি করতেছিস? মেয়েটা যদি আমাকে তার ঠিকানা না দেয় তাহলে আম্মু আমি কিভাবে মেয়েটাকে খুঁজে বের করব? ঠিক আছে,
তোকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহ যদি মেয়েটার বাসার ঠিকানা না বার করতে পারিস, তাহলে আমরা যার সাথে তোর বিয়ে ঠিক করব তাকেই বিয়ে করতে হবে, মনে রাখিস। আম্মু, আমি 1 সপ্তাহের মধ্যে ওই মেয়ের সকল কিছু খুঁজে বের করব, তুমি চিন্তা করো না। এখন আমি গেলাম। এই বলে নীল চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে তার ফোনটা নিয়ে ফোন দিল ইসরাতের নাম্বারে। এদিকে ইসরাত মিমের সাথে বসে আছে। ইসরাতের ফোনে নীলের কল আসতেই মিম বলতে লাগলো, রিশাদ, এক কাজ করো, তোমার সিমটা খুলে রেখে দাও 1 সপ্তাহের জন্য। পরে তার সাথে তোমার বিয়ে ঠিক করে না হয় বাসর রাতে একটা সারপ্রাইজ দিয়ে দিবে নীলকে। এর মধ্যে যদি নীলের কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে? আরে কোনো কিছুই হবে না, নীলকে আমি খুব ভালো করেই চিনি, সে নিজের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে আমি সিমটা খুলে রেখে দিতেছি। এই বলে ইসরাত তার ফোন থেকে সিমটা খুলে রেখে দিল। এদিকে নীল বারবার ফোন দিতেছে, কিন্তু সিম তো খুলে রেখেছে, ফোন বারবার বন্ধ বলতেছে। এটা দেখে নীল কিছুটা ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই বলে হঠাৎ কি হয়েছে? ফোন বন্ধ করে রেখেছে কেন? ইসরাতের কোনো কিছু হয় নাই তো? না না, ইসরাতের কোনো কিছু হবে না। হয়তো তার ফোনে চার্জ নেই, তাই ফোন বন্ধ হয়ে গেছে। পরে ফোন দিব আবার। নীল চলে আসলো নিচে, তার আম্মুকে বলে চলে গেল বাইরে। সিয়ামকে ফোন দিয়ে বলে দিল স্কুল মাঠে আসার জন্য। এদিকে সিয়াম তার বাকি বন্ধু বান্ধবীদের ফোন দিয়ে বলে দিয়েছে সবাই চলে এসেছে কিছুক্ষণের মধ্যে। সবাই বসে বসে কথা বলতেছে, এমন সময় আনিকা বলে উঠলো, কিরে বিয়ে পাগল ছেলে, তোর বিয়ের খবর কি শুনলাম? তুই নাকি সিনিয়র একটা মেয়ের প্রেমে পড়েছিস, আবার মেয়েটাকে খোঁজাখুঁজি করতেছে। হ্যাঁ রে আনিকা, প্রেমে তো পড়েছি, কিন্তু কি আর বলবো দুঃখের কথা। একটু আগে ফোন দিলাম, ফোন তো বন্ধ বলল। এখন কি যে করি? বাসা থেকেও বলতেছে যে আমাকে বিয়ে দিবে, তাদের নাকি মেয়ে পছন্দ আছে। যেহেতু মেয়ে পছন্দ আছে তাহলে বিয়ে করে ফেল, সমস্যা কি? আর ওই মেয়ের চিন্তা বাদ দিয়ে দে, হয়তো তো সে মজা করেছে। না রে আনিকা, মেয়েটা আমার সাথে মজা করে নাই। আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি, তার চোখ দেখে আমি বুঝতে পারি সে আমাকে ঠকাবে না। ঠিক আছে দেখ, 1 সপ্তাহ আমার মনে হয় ওই মেয়েটা আর তোর ফোন রিসিভ করবে। তবুও 1 সপ্তাহ অপেক্ষা কর, যদি ফোন দেয় আবার তখন না হয় বাসার ঠিকানা জেনে নিস। এই বলে নীল সবার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়া শেষ করে রাতে বাসায় চলে আসলো। খাওয়া দাওয়া করে নীল তার রুমে বসে আছে, এমন সময় ইসরাত তার রুমে প্রবেশ করলো। এটাই করতে হবে। কি ব্যাপার, এত রাতে আপনি আমার রুমে কি করেন? আর আপনি আমার বাসায় যান নাই কেন? না, বাসায় যাই নাই, আজ থেকে এ বাসায় থাকবো, তাই তো বাসায় যাই নাই। না, আমার সমস্যা না, তবে আপনি আমার রুমে আসলে আমার কেমন যেন অন্যরকম একটা ফিল হয়, তাই বলতেছি যে আপনি আমার রুমে বেশি আসবেন না। আর এই বাসায় থাকলে আপনার সমস্যা নাকি? কেমন ফিল হয় বেবি? আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ তো কেমন ফিল হয়। এত রাতে ইসরাতকে দেখে নীল বলতে লাগলো। এই বলে নীল ইসরাতের চোখের দিকে তাকালো। ইসরাতের চোখের দিকে তাকাতেই নীল বলতে লাগলো, ইসরাত, তুমি এখানে কি করো? আরে আপনি তো বেশ ফালতু লোক। আমি আপনাকে ওই দিন না বললাম আমার নাম ইসরাত না, আমার নাম নুসরাত? তাহলে আপনি আমাকে বারবার ইসরাত বলতেছেন কেন? দেখো ইসরাত, আমি খুব ভালো করে চিনি তোমার চোখ, সো আমার কাছে কোনো কিছু লুকাবে না। সত্যি করে বলো তো, তুমি আমার ইসরাত, তাই না? আমি যদি আপনার ইসরাত হতাম তাহলে এখন এখানে থাকতাম না। আর আপনার ইসরাতকে ফোন দেন, বলেন তাড়াতাড়ি তার বাসার ঠিকানা দিতে। তা তো বলবো, কিন্তু সে তো ফোন তুলতেছে না, তাহলে কিভাবে তাকে বলবো? এটা আমি জেনে কি করি? আপনি কিভাবে বলবেন? আচ্ছা এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে ইসরাত চলে গেল মিমের রুমে। মিমের পাশে শুয়ে পড়তেই মিম বলতে লাগলো, কি ব্যাপার ইসরাত, নিজের রুমে গিয়েছিলে নাকি? সে কি করে দেখে এসেছো? আপনার ভাই তো পুরো পাগল পাগল হয়ে গেছে, যাকেই দেখতেছে তাকেই বলতেছে ইসরাত ইসরাত। বলবেই তো, তবে সে কিন্তু অন্য কাউকে কিছু বলে নাই, যা বলেছে সব তোমাকে। হ্যাঁ, যা বলেছে সব আমাকে বলেছে। আচ্ছা যাই হোক, এখন তাহলে ঘুমাই। আর পরবর্তী প্ল্যান কি করেছো মিমাপু? পরবর্তী প্ল্যান না হয় তোমাকে কালকে বলবো, এখন তাহলে ঘুমাও। ঠিক আছে, এখন তাহলে ঘুমাই। এই বলে মিম আর ইসরাত ঘুমিয়ে পড়ল। সকাল 10টা। নীল এবং বাকি সবাই বসে আছে খাবার টেবিলে। ইসরাতের আব্বু আম্মু এসেছে, খাওয়া দাওয়া করতেছে। এমন সময় ইসরাতের আম্মু বলতে লাগলো, নীল, তুমি যে মেয়েটাকে ভালোবাসো
সে মেয়েটা ভালোবাসার ঠিকানা পেয়েছো নাকি? পেয়ে থাকলে বলো, আমরা না হয় আজকে তাদের বাসায় যাব। না, আমি তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ বলতেছে। তার বাসার ঠিকানা এখন আমি খুঁজে পাই নাই, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আম্মু আব্বু আমাকে চাপ দিতেছে। চাপ দেব না তো কি করব? আগে তো বিয়ের জন্য পাগল হয়ে গেছিস, এখন যখন আমরা বলতেছি তোর বিয়ে দিয়ে দেব, তখন কেন তুই আমাদের দেরি করাচ্ছিস? আমি কি ইচ্ছে করে দেরি করাচ্ছি নাকি বলো তো? মেয়েটা তো ফোন রিসিভ করতেছে না। ফোন রিসিভ করলে না হয় আমি জিজ্ঞেস করতে পারতাম। নীলের কথা শুনে সবাই হাসতে লাগলো। নীল আর কিছু বলল না, চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিতে লাগলো ইসরাতকে, কিন্তু ইসরাতের ফোন বারবারই বন্ধ বলতেছে। এদিকে মিম আর ইসরাত বসে আছে সোফায়। এমন সময় ইসরাতের আম্মু বলতে লাগলো, মিম আর ইসরাত, নীলকে তোমরা আর কত ঘোরাবে? বেচারা তো টেনশন করতে করতে পরে অজ্ঞান হয়ে যাবে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। নীলকে একটা শিক্ষা না দিলে বেচারা ঠিক হবে না, তাই তাকে একটা শিক্ষা দিব। 7 দিন পর আমরা সবাই একসাথে বসে থাকব। আপনারা ইসরাতকে নিয়ে আমাদের বাসায় আসবেন। ওই দিন ইসরাত নীলকে ফোন দিয়ে বলবে যে আপনারা তার বাসায় আসতেছেন। পরে তো বুঝতেই পারছেন কি হবে। হ্যাঁ, বুঝতে পারছি। সবাই বসে গল্প করতে লাগলো। দেখতে দেখতে সকাল পার হয়ে সন্ধ্যা নামলো। নীল সারাদিন ঘর থেকে বের হল না। সন্ধ্যায় চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। নীলকে দেখে মিম বলতে লাগলো, কিরে নীল, তোর এই অবস্থা হয়েছে কেন? তোকে আগেই বলেছিলাম একদিনের ভালোবাসা কোনোদিন টিকে না। তুই তো সেই মেয়ের পিছনে পড়ে আছিস। আপু, তুমি আজাইরা কথা বলো না তো। তুমি দেখো, ইসরাত আমাকে ফোন দিবে 7 দিনের মধ্যে। সে ফোন দিবে। হ্যাঁ, তুই সেই আশায় বসে থাক, দেখ ফোন দেয় কিনা। নীল আর কিছু না বলে চলে গেল বাইরে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 4টা দিন। এই 4 দিনে নীল অগণিতবার ফোন করেছে ইসরাতকে, কিন্তু ইসরাত ফোন অফ। নীল খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। এটা দেখে বাসার সবাই চিন্তায় পড়ে গেল। সবাই বসে আছে সোফা। এমন সময় মিম বলতে লাগলো, ইসরাত, তুমি এক কাজ করো, সিমটা আবার তোমার ফোনে লাগিয়ে নাও। সিমটা লাগিয়ে ফোন দাও নীলকে, আর বলো যে ঠিকমতো খাবার খাইতে, আর 3 দিন পর তুমি বাসায় আসবে। ঠিক আছে, আমি ফোন দিতেছি। এই বলে ইসরাত সিমটা আবার তার ফোনে ঢুকিয়ে ফোন দিল নীলকে। এদিকে নীলের হাতে ফোন ছিল। ইসরাতের ফোন পেয়েই নীল ফোনটা তাড়াতাড়ি করে রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার ইসরাত, তুমি এই 4 দিন কোথায় ছিলে? তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি আমার মামার বাসায় গিয়েছিলাম, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, আমি ঠিক 3 দিন পর তোমাদের বাসায় আসবো। সত্যি বলতেছো তো ইসরাত? সত্যি আসবে তো নাকি? আরে বাবা, হ্যাঁ আমি সত্যিই আসবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, এখন রাখলাম, তুমি খাওয়া দাওয়া করে নাও। এই বলে ইসরাত ফোনটা রেখে দিল। ফোনটা কেটে দিতেই নীল দৌড়ে চলে গেল নিচে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু, মিম আপু, তোমরা সবাই শোনো। আমার ইসরাত 3 দিন পর আমাদের বাসায় আসবে। আর আপু, তুমি বলেছিলে না যে ইসরাত আর ফোন দিবে না? আমাকে ফোন দিয়েছে এখন। তাহলে তো ভালোই হয়েছে, এখন না হয় খাওয়া দাওয়া করে নে। খাবার দাও। নীল খাওয়া দাওয়া করে নিল। রাতে বিছানায় শুয়ে আছে। এমন সময় ইসরাত নীলের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে নীল বলতে লাগলো, আপনি আর আমার রুমে আসবেন না কাল থেকে, কারণ আপনার বান্ধবী ইসরাত 3 দিন পর আসতেছে। সে আসলে আসুক, তাতে আমার কি? আমি কি এখন তোমাকে আদর করব? না, আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি চিৎকার শুরু করব। যদি একটু শব্দ করিস তাহলে ওই দিন কি করেছিলাম মনে আছে? ওই দিনের মতো আজকে আরো বেশি খারাপ করে দিব। তখন ইসরাতকে দেখিয়ে বলবি যে তোমার বান্ধবী দেখো কি করেছে। প্লিজ এমন করবেন না। আমি আপনার 2টা পায়ে পড়ি, প্লিজ। আমি এমন করব না তো কি করব? আমি যেটা বলি সেটাই করি। এখন যদি আমাকে বাধা দিস তাহলে তোর খবর আছে। এই বলে ইসরাত নীলকে জড়িয়ে ধরলো। আস্তে আস্তে নীলের ঠোঁটের দিকে তার ঠোঁট এগিয়ে দিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ইসরাত নীলকে আরো গভীরভাবে জড়িয়ে ধরলো এবং দুজনার ঠোঁটে কিস করতে লাগলো। এদিকে ইসরাত আস্তে আস্তে করে নীলের শার্ট খুলে ফেললো। নীলের বুকের মাঝে কয়েকটা চুমু দিয়ে ভালোবেসে জড়িয়ে ধরলো। এদিকে নীলের বুক ধকধক করছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রায় 1 ঘন্টা পর ইসরাত নীলকে ছেড়ে দিল আর বলতে লাগলো, এখন তাহলে আমি চাই তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ।
এই বলে ইসরাত চলে গেল মিমের রুমে। বিছানায় শুয়ে পড়তেই ইসরাতের ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকাল 7টা মিম আর ইসরাত চলে আসলো রান্নাঘরে। আজকে দুজনেই রান্না করবে। এমন সময় মিম বলে উঠলো, ইশরাত, তুমি রান্না করতে পারো তো নাকি? রান্না করতে পারি। কি রান্না করতে হবে শুধু একবার বলো, আমি সকল রান্না করে দিতেছি। আজকে না হয় মোরগ পোলাও রান্না করো, তাহলেই হবে। ঠিক আছে, আমাকে সবকিছুর ব্যবস্থা করে দাও, আমি মোরগ পোলাও রান্না বসিয়ে দিতেছি। ইসরাত মোরগ পোলাও রান্না করিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসলো নিচে। মিম আর ইসরাতকে রান্না করতে দেখে নীলের মা বলতে লাগলো, আরে তোমরা দুজন কি করতেছো? তোমাদের কে বলেছে রান্না করতে? আজকে আপনারা উঠেন নাই তার জন্য আর কি। আমরা দুজন রান্না বসিয়ে দিলাম। রান্না প্রায় শেষ হয়ে গেছে, আপনারা বসে টিভি দেখেন কিছুক্ষণ। যাক, বৌমার হাতের রান্না খেতে পারবো। বৌমার হাতের রান্না কেমন টেস্ট হয়। এই বলে নীলের আব্বু আম্মু চলে গেল সোফায়। বসে বসে টিভি দেখতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর সবাই খাবার টেবিলে বসে আছে। নীল খাবার মুখে দিতেই বলতে লাগলো, আম্মু আজকে কি তুমি রান্না করো নাই? রান্নার টেস্ট একটু ভিন্ন লাগতেছে। না, আজকে আমি রান্না করি নাই, আজকে ইশরাত আর মিম রান্না করেছে। নীলের আম্মুর মুখে ইসরাত নামটা শুনতেই নীল বলতে লাগলো, মানে কি বলতে? সিস্টার এই বাড়িতে আসবে কি করে? নীলের আম্মু সবার দিকে একবার তাকালো। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। প্রায় কয়েক মিনিট পরে নীলের আম্মু বলতে লাগলো, আরে আর বলিস না, তোর হবু বউয়ের নাম মনে রাখতে রাখতে নুসরাতের নাম ভুলে গেছি। আজকে রান্না করেছি নুসরাত আর মিম। ও আচ্ছা, যাক, খাবারটা ভালো হয়েছে। কি সবাই খাওয়া দাওয়া করে চলে গেল সবার রুমে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে ইসরাত আর তার পরিবার আসবে। নীল বেশ খুশি। সে আজকে ইসরাতকে নিজের সামনে দেখতে পারবে। দুপুর 12টা এমন সময় কলিং বেল বেজে উঠল। নীল অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। এদিকে মিম মুচকি হাসতে হাসতে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে ইসরাতের আম্মু আব্বু এবং ইসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, ব্যাপার আন্টি আঙ্কেল, আপনারা হঠাৎ এই বাসায়? হ্যাঁ, হঠাৎ এ বাসায় আসলাম কারণ আমার মেয়েকে তো তোমার সাথে বিয়ে দেব, তাই না? মানে বুঝলাম না, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন মানে? একটু বুঝিয়ে বলবেন। মানে তুমি তো ইসরাতকে বিয়ে করবে, তাই না? ইসরাত হচ্ছে আমার মেয়ে। মানে এতদিন ইসরাত আমাদের বাসায় ছিল, যাকে আপনারা নুসরাত বলতেন সেই হচ্ছে ইসরাত। হ্যাঁ, যাকে সবাই নুসরাত বলে ডাকতো সে হচ্ছে ইসরাত। মা ইসরাত, সামনে আয়। ইসরাত সামনে যেতেই নীল আরো অবাক হয়ে গেল। কারণ সেই প্রথম দিন যেদিন দেখেছিল বোরখা পরে, ওইভাবে আজকে সেজে এসেছে ইসরাত। সবাই সোফায় বসে আছে। এমন সময় মিম বলতে লাগলো, কিরে, কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? আমরা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলাম, তোর সাথে আম্মুর বান্ধবীর মেয়েকে বিয়ে দিব। তার মানে এই সকল কিছু প্ল্যান তোমাদের সাজানো গোছানো ছিল? হ্যাঁ, এই সকল কিছু প্ল্যান আমাদের সাজানো গোছানো ছিল। এখন যেহেতু ইসরাত চলে এসেছে, সো বিয়ের কথাবার্তা বলে ফেলো সবাই। নীল, ইসরাতকে তোর পছন্দ হয়েছে তো, নাকি অন্য কোনো মেয়ে আছে তোর পছন্দ? থাকলে বলতে পারিস, তাহলে আমরা ইসরাতকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ে দেখব। আঙ্কেল, ভুলেও এই কাজটা করবেন না। যদি এই কাজটা করেন তাহলে আপনার ছেলের জীবন চূর্ণ বিচূর্ণ করে ফেলবো আমি। আপনার ছেলে খুব ভালো করেই জানে আমি কেমন। কিরে নীল, কোনো কথা বলছিস না কেন? বল, ইসরাতকে পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ আব্বু, ইসরাতকে পছন্দ হয়েছে। এখন তোমরা বিয়ের কথাবার্তা বলতে পারো। সবাই বসে আছে, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছে। এমন সময় ইসরাতের আব্বু বলতে লাগলো, আমার যখন এই বিয়েতে মত আছে তাহলে খুব তাড়াতাড়ি এই বিয়েটা সেরে ফেলে দাও। আপনারা কি বলেন, বিয়া আর বিয়ান? হ্যাঁ, আমরাও চাইতেছিলাম যে আমাদের বিয়ে পাগল ছেলেকে বিয়েটা দিয়ে দিই, যাতে আমাদের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান না করতে পারে। তো অনুষ্ঠান করে বিয়ে হবে। আগামী সপ্তাহে না হয় এই বিয়েটা ফাইনাল করা হোক। আগামী সপ্তাহে বিয়ে হবে দুইজনের। সবাই খুশি। পরের দিন থেকে বিয়ের আয়োজন করতে লাগলো সবাই। এদিকে নীলের বন্ধু বান্ধবীরা চলে এসেছে নীলদের বাসায়। রাতে ছাদে বসে আড্ডা দিতেছে সবাই। এমন সময় আনিকা বলে উঠলো, অবশেষে কিনা আমাদের বিয়ে পাগল বন্ধুর বিয়ে হচ্ছে।
আমরা তো ভাবছিলাম বিয়ে পাগল ছেলেটা কখনোই বিয়ে করতে পারবে না, কিন্তু এখন দেখি বিয়ে করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো দেখো, আমি বিয়ে করে ফেলতেছি। আর তো মাত্র 3 দিন রয়েছে। সবাই রাতে আড্ডা দিয়ে চলে গেল যার যার রুমে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে নীল আর ইসরাতে বিয়ে। দুই বাড়িতেই বিয়ের আয়োজন। নীল গোসল করে বেরিয়ে আসতেই তার বন্ধুরা সবাই মিলে নীলকে সাজিয়ে দিতে লাগলো। পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে দিল। দুপুর 2টায় সবাই গাড়ি নিয়ে রওনা দিল বিয়ে বাড়িতে। গেটে সবাই আটকে ধরেছে নীলকে টাকার জন্য। নীলের বন্ধুরা সবার সাথে কিছুক্ষণ ফাইজলামো করে টাকা দিয়ে দিল। টাকা দেওয়া শেষ হতেই সবাই চলে গেল স্টেজে। সকালে বসে আছে এমন সময় আস্ত একটা খাসি এবং বিভিন্ন খাবার এনে দিল জামাইকে। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় কাজী আসলো। নীল আর ইসরাতের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল কাজী। বেশ কিছুক্ষণ পর নীলকে নিয়ে যাওয়া হলো ইসরাতের রুমে। ইসরাতের পাশে বসতেই ইসরাতের আম্মু এসে কিছুক্ষণ কথা বলল এবং যা নিয়মকানুন ছিল সকল কিছু বলে দিল। সকল কিছু বলা শেষ হতেই নীল ইসরাতকে নিয়ে চলে আসলো বাইরে। ইসরাত অনেক কান্না করতেছে। কান্না শেষ করে গাড়িতে উঠে বসলো সবাই। গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসলো নীলদের বাসায়। গাড়ি আসতেই নীলের আম্মু এবং তার আত্মীয় স্বজনেরা এসে ইসরাত এবং নীলকে বরণ করে নিল। বরণ করা শেষ হতেই ইসরাতকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে নীল আর নিচে দাঁড়িয়ে না থেকে চলে আসলো ছাদে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত বেজে গেল 1টা। এমন সময় মিম এসে বলতে লাগলো, কিরে নীল, তুই এখনো রুমে যাস নাই? ইসরাত একা একা বসে আছে, তাড়াতাড়ি রুমে যা। এখন না গেলে তোর কপালে সত্যিই অনেক দুঃখ আছে। হ্যাঁ, যাইতেছি। এই তো, আমার জন্য দোয়া করিস যাতে বিড়ালটা মারতে পারি। এই বলে নীল তাড়াতাড়ি করে চলে আসলো বাসর ঘরে। রুমের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিতে ইসরাত এসে নীলের পা ধরে সালাম করতে নীল ইসরাতকে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে ইসরাত নীলকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো, এতক্ষণ দেরি করে আসার জন্য তোকে এখন শাস্তি পেতে হবে। তাড়াতাড়ি তোর জামা কাপড় খুল, তোর ওটা দেখবো। তা তো দেখবেই, আর এটা দিয়েই তো আজকে বিড়ালটা মারবো। এই বলে নীল ইসরাতের ঠোঁট জোড়া তার দখলে করে নিল। আস্তে আস্তে করে ইসরাতের বুকে, পেটে এবং অন্যান্য জায়গায় কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই নীল ইসরাতকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আস্তে আস্তে আদর করার পর নীল অনেক এভাবেই আদর করতে লাগলো। আর ইসরাত চিৎকারে পুরো ঘর বন্ধ হয়ে গেল। আর বাকিটা তো ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।